Dear student, আজকের এই ভিডিওটা তাদের জন্য বানানো হয়েছে যারা রিসার্চের মধ্যে যাদের প্রথম হাতেখড়ি হচ্ছে তাদের জন্যই মূলত এই ভিডিওটা বানানো হচ্ছে। তো তাদের জন্য একটা আউটলাইন রয়ে গেছে। প্রথমত কোনো রিসার্চ যখন শুরু হয় সেই রিসার্চটা শুরু হবে প্রথম টাইটেল অফ দ্য টপিক, অর্থাৎ একটা টেন্টেটিভ টাইটেল কে নির্ধারণ করতে হবে। এটা পরবর্তী সময় চেঞ্জ হতে পারে। তো আমি এখানে একটা টাইটেল নির্ধারণ করেছি, ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য এমপ্লয়াবিলিটি অফ প্রাইভেট ইউনিভার্সিটি গ্রাজুয়েট। প্রাইভেট ইউনিভার্সিটি গ্রাজুয়েটদের তাদের এমপ্লয়াবিলিটি কোন কোন ফ্যাক্টরের সাথে জড়িত, এটা একটা এক্সপ্লোরেটিভ স্টাডি বাংলাদেশ এমপ্লয়ার্স, বাংলাদেশের পার্সপেক্টিভ আমরা একটা টেন্টেটিভ টাইটেলকে নির্ধারণ করেছিলাম। আর এটা হলো একটা থিওরিটিক্যাল মডেল বা কনসেপচুয়াল মডেল। এখানে কতগুলো ফ্যাক্টর জড়িত এমপ্লয়াবিলিটির সাথে। একটা হলো কনজিউমার স্কিল, communication skill, academic performance, personality, teamwork and problem solving skill, technical skill, leadership and motivational skill. There are 6 factors. Those are influential factors for employability. তো এই যে এমপ্লয়াবিলিটির সাথে এই সমস্ত ফ্যাক্টরগুলো জড়িত আছে, এগুলোকে আমরা বলি একটা ফ্যাক্টর। এমপ্লয়াবিলিটি একটা ফ্যাক্টর। এটার উপরে ভিত্তি করে আমরা একটা হাইপোথিসিস ড্র করতেছি। হাইপোথিসিস নাম্বার 1, আমরা এটা বলতে চাইতেছি একাডেমিক পারফরম্যান্স ক্যান পজিটিভলি এফেক্ট employability of Bangladeshis graduates. Okay. Second হলো technical skill. Okay, technical skill can positively affect employability for Bangladeshi graduate. Personality can, third hypothesis is personality can positively affect employability for Bangladeshi graduate. Fourth is communication skill can positively affect employability for Bangladeshi graduate. Hypothesis number 5 is indicated that leadership and motivation skill can positively affect employability for Bangladeshi graduate. And 6 is the teamwork and problem solving skill can positively affect employability of Bangladeshi graduate. So এগুলো ছিল আমাদের হাইপোথিসিস। এখন সেকেন্ড স্টেপে যে কাজটা করতে হবে, এটার জন্য আমাদের কি করতে হবে, ডাটার প্রিপারেশনকে নিতে হবে। ডাটা প্রিপারেশনের মধ্যে আমাদের যে সমস্ত জিনিস আছে সেটা হলো ডাটা ক্লিনিং করতে হবে। ডাটা প্রিপারেশন 3টা মিনিং আছে। এটা হলো ক্লিনিং ডাটা, মিসিং ভ্যালু ট্রিটমেন্ট এন্ড রিভার্স কোডিং। যদি কোনো ভেরিয়েবল নেগেটিভলি ফ্যাক্টর লোডিং নেগেটিভলি শো করে, তো এটাকে আমরা রিভার্স কোড ব্যবহার করে আমরা কি করতে পারি, পজিটিভ করতে পারবো। তো ডাটা ক্লিনিং এর মধ্যে দুইটা জিনিস, একটা হলো কেস ক্লিনিং আর একটা হলো ভেরিয়েবল ক্লিনিং। কেস ক্লিনিং এর মধ্যে 3টা জিনিস থাকবে। একটা হলো মিসিং ভ্যালু ইন রো। যদি কোনো রো এর মধ্যে প্রত্যেকটা রেসপন্ডেন্ট যারা দিচ্ছেন ওনাদের যে ইনফরমেশনটা আমরা রোতে রাখবো, প্রত্যেকজনের ইন্ডিভিজুয়াল ইনফরমেশন গুলোকে রোতে অবস্থান করবে। সেখানে কোনো মিসিং ইনফরমেশন কোনো রেসপন্ডেন্ট দিয়েছে কিনা সেটাকে আমরা আইডেন্টিফাই করব। এখন এই ভ্যালুটা যদি এরকম হয় 20% মোর দেন 20% যদি মিসিং ইনফরমেশন থাকে, যদি ডাটা বেশি থাকে, তাহলে আমরা কি করব, এটাকে ডিসকার্ড করে দেব আমাদের জন্য, আমাদের ফার্দার অ্যানালাইসিসের জন্য। এটা ডিস্টার্বিং টার্ম হবে, এখানে এরর টার্ম বেশি আসার সম্ভাবনা আছে। আর সেকেন্ড হলো আনএঙ্গেজড রেসপন্সেস। যদি স্ট্যান্ডার্ড ডিভিশন ওই ইন্ডিভিজুয়াল পার্সনে তাদের যে রেসপন্সের স্ট্যান্ডার্ড ডিভিশন যদি 0.5 অথবা তার চেয়ে কম থাকে,
সরি যদি ইন্ডিভিজুয়াল ইনফরমেশন তাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যে 0.5 অথবা 5, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমরা ডিসকাস করে দিব। এটা আমরা এক্সেল শীট থেকে আমরা করে নিতে পারবো। এগুলা ডিসকাস পরবর্তী সময়ে আসতেছে। থার্ড হলো আমাদের কোনো আউটলায়ার যদি থাকে, যেমন কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে কিছু আউটলায়ার থাকে, যেমন কোন একজন রেসপন্ডের ইনফরমেশন নেওয়া হলো, তার এজ নেওয়া হলো, দেখা গেল তার এজ, সে আরএমজি সেক্টরে কাজ করে, তার এজ লেখা গেল 9 বছর, কিন্তু তার এই এক্সপিরিয়েন্স হলো 7 বছর। একটা 2 বছরের বাচ্চা তার জবে ঢুকতে পারে না। তো এই সমস্ত জায়গায়, অর্থাৎ এই সমস্ত আউটলায়ার গুলো, এটা আউটলায়ার ভ্যালু গুলো এরকম এই অনেক বেশি হইতে পারে, অনেক কমও হইতে পারে। এই সমস্ত জিনিসগুলোকে আমরা ডিফাইন করে নিব যদি সম্ভব হয়। ভেরিয়েবল স্ক্রিনিং এর মধ্যে 2টা অংশ আছে। একটা হলো মিসিং ডাটা, কলামের মধ্যে কোনো মিসিং ডাটা আছে কিনা সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এগুলোকে সলিউশন এর জন্য এই সমস্ত জিনিস আমাদের লাগবে। থার্ড হলো প্রিপারেশন অফ দ্য ডাটা। এখানে নরমালিটি টেস্ট, নরমালিটি অফ দ্য ডাটা, তার স্কিউনেস ভ্যালু, কার্টোসিস ভ্যালু কতটুকু হইতে পারে সেই সম্পর্কে। যেমন একজন ব্যক্তি অ্যাকর্ডিং টু ট্যাবলেট নিড অ্যান্ড ফিল অ্যান্ড ফিডেল 2001 এ ওনারা বলছিলেন এই কথা, স্কিউন এবং কার্টোসিসের ভ্যালু যদি -1 টু +1 এর মধ্যে, -4 টু +4 এর মধ্যে থাকে, তাহলে আমাদের ডাটাটা কি নরমালি ডিস্ট্রিবিউটেড হবে। এটা একদম রিল্যাক্স মেথড। অন্যথায় আরো অনেক কিছু ভ্যালু এখানে আছে, যেগুলো আমরা স্পেসিস প্রবলেম থেকে আমরা এগুলোকে ক্যালকুলেট করতে পারবো। টেস্ট অফ দ্য স্কিউনেস এন্ড কার্টোসিস, এটাতে রিল্যাক্স রুল হলো, কেউ বলছে যে স্কিউনেস এর ভ্যালু -1 টু +1। যদি স্কিউনেস এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হয়, -1 to +1 না, যদি স্কিউনেস এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হয়, ইটস ইন্ডিকেটেড দ্যাট our data is positively skewed. If the skewness value is -1, যদি skewness এর value যদি -1 হয়, it's indicates that our data is negatively distributed, অর্থাৎ নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন কে ফলো করে। স্কিউনেস এর ভ্যালু -1 টু +1 হয়, যদিও এটা একটা রিল্যাক্স, একটু খুব স্ট্রিক্ট রিল্যাক্স একটা রুল আছে। আরো কিছু স্ট্রিক্ট কিছু রুল আছে যে অ্যাবসলিউট ভ্যালু অফ স্কিউনেস, স্কিউনেস এর ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু, এটা যদি গ্রেটার দ্যান 3 ইনটু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যেটা এটা যদি গ্রেটার দ্যান বড় হয়, যদি 3 ইনটু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তাহলে বুঝতে হবে ওই ডাটাটা কি হলো আমাদের স্কিউড ডিস্ট্রিবিউশন। আর এরকম ভাবে আমাদের অ্যানালিসিস। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা দেখাবো, কিছু একটু ওটা করতে হবে। এরপর হলো আমাদের ডাটাগুলো লিনিয়ার কি। লিনিয়ার refers to the consistent shape of chain that represent the relation between the IB and D. অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যদি রিলেশনশিপ বিল্ড করা হয়, এবং এইটার যদি শেপটা, যদি স্লোপটা যদি কনসিস্টেন্ট থাকে, কনসিস্টেন্টলি চেঞ্জ হয়, তাহলে এটা ইন্ডিকেট করে যে আমাদের ডাটাটা লিনিয়ারলি। If the relation between IB and DB is radically inconsistent, it indicates then it will throw off your SCM analysis as your data is not linear. মানে এই ডাটাটা আমাদের লিনিয়ার না, এটা ইন্ডিকেট করে যদি আইবিএম ডিবি যদি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে রিলেশনশিপ, এটা যদি রেডিক্যালি ইনকনসিস্টেন্ট থাকে, ফ্লাকচুয়েশন থাকে খুব বেশি পরিমাণে, তাহলে বুঝতে হবে এই সমস্ত ডাটাগুলোকে আমরা কি করবো না, এসএম দিব না, আইডিয়াল নন লিনিয়ার হইতে পারে। আচ্ছা, এগুলাকে লিনিয়ার বানানোর জন্য আরেকটা টেকনিক আছে, যে সামটাইমস ইউ অ্যাচিভ with this transformation, অর্থাৎ লগ লিনিয়ার নিলে এটাকে আমরা কি করি, লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড বানাতে পারি। ওকে, তৃতীয় নাম্বার হলো এরপরে এইটা হলো ডাটা প্রিপারেশন। ডাটা প্রিপারেশন নেওয়ার পরে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো আমাদের ডাটার এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ আমরা কি করব, কোনো একটা ফ্যাক্টরিং করব। ফ্যাক্টরিং এর মানে হলো কোনো ইএফএ, এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস ইজ a statistical approach for determining the correlation among the variables in the data set. আমাদের এই ডাটা সেটের মধ্যে যে ভেরিয়েবল গুলো আছে, এই ভেরিয়েবল গুলোর মধ্যে একে অপরের সাথে কি আছে, রিলেশনশিপ আছে। ওই রিলেশনশিপটা কি
ফোকাস করার জন্য যে অ্যাপ্রোচটা ব্যবহার করা হয় এটা হলো আমাদের এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালিসিস। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, SPSS প্রোগ্রাম দিয়ে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স, এটা দিয়ে আমরা কি করতে পারি, ডাটাকে আমরা কি করতে পারি ডিফাইন, ডাটাকে আমরা কি করতে পারি ফ্যাক্টরিং করতে পারি। ফ্যাক্টরিং করা মানে হলো আমাদের নতুন কোনো ইনফরমেশন বা নতুন কোনো জিনিসকে আইডেন্টিফাই করার জন্য, বা নতুন কোনো থিওরিকে ডেভেলপ করার জন্য আমরা কি করে থাকি, এক্সপিএফ এটা আমরা ব্যবহার করি। This type of analysis provide a factor structure. এই অ্যানালাইসিসটা আমরা কি প্রদান করে, মানে একটা ফ্যাক্টর স্ট্রাকচার প্রদান করে বেসড অন a grouping of variable based on the strong correlation. স্ট্রং কোরিলেশনের উপর ভিত্তি করে কিছু গ্রুপ অফ ভেরিয়েবল তৈরি হয়, এটা কি প্রোভাইড করে থাকে এই ধরনের অ্যানালাইসিস। In general, an EFA prepares the variable to be used for linear structure equation model. আমরা প্রত্যেকে মনে করি যে ইএফএ থেকে আমরা করতে যাব সিএফএ অর্থাৎ কনফার্মেটিভ ফ্যাক্টর অ্যানালিসিস, দেন আমরা এটা থেকে আমরা সরাসরি কোথায় চলে যাব, স্ট্রাকচারাল ইকুয়েশন মডেল। আর স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম স্টেপটি হলো আমরা কি এক্সপ্লোরেটিভ ফ্যাক্টর অ্যানালিসিস। Actually, explorative factor analysis should always be conducted for a new data set. এটা কখনোই ওল্ড ডাটা সেট দিয়ে হয় না, নতুন ডাটা সেট দিয়ে কি করতে হয়, এক্সপ্লোরেটিভ ফ্যাক্টর অ্যানালিসিস করতে। আচ্ছা, এটা কিছু অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশন গুলো একটু জানা দরকার। ক্রিটিক্যাল অ্যাজাম্পশন অফ দ্য ইএফএ ইজ দ্যাট it is only appropriate for sets of non-nominal items which theoretically belong to reflective latent factor. আচ্ছা, এখানে নন নমিনাল আইটেমকে আমরা কি, এটা ক্রিটিক্যাল একটা অ্যাসাম্পশন, এটাই যেটাকে রিফ্লেক্ট করে, যে সেট অফ ভেরিয়েবলটাকে কি হয় রিফ্লেক্টেড হয়, একটা নন নমিনাল হতে পারবে না এমন কিছু জিনিস দিয়ে আমরা কি করে থাকি এই ক্রিটিক্যাল অ্যাসাম্পশন। প্রথম অ্যাসাম্পশন হলো এইরকম ভেক্টর গুলোকে আমরা কি করি এখানে, বা এরকম ভেরিয়েবল গুলোকে আমরা নিয়ে থাকি। ক্যাটাগরিক্যাল অন নমিনাল ভেরিয়েবল, যেমন ধরে স্ট্যাটাস, জেন্ডার শুড নট বি। এখানে এই সমস্ত জিনিসগুলোকে ক্যাটাগরিক্যাল ডাটা, নমিনাল ভেরিয়েবল, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, যেমন মেরিটাল স্ট্যাটাস, জেন্ডার, এই সমস্ত ভেরিয়েবল গুলোকে আমরা কি করতে পারি না, ইএফএ এর জন্য কনসিডারেশন করতে পারি। একটা ফরমেটিভ মেজারমেন্ট শুড নট বি। ফরমেটিভ মেজারমেন্ট হলো আমরা দুই ধরনের মেজারমেন্ট পেয়ে থাকি, একটা হলো রিফ্লেকটিভ মেজারমেন্ট, একটা হলো ফরমেটিভ। রিফ্লেকটিভ অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভ মেজারমেন্ট। রিফ্লেকশন যেমন আমি খাই, এরকম রিফ্লেকশন আমাকে খেতে হয়, এটাকে আমরা বলি ফরমেটিভ। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলো আমরা কি করতে পারছি। এখন ইএফ এর ক্ষেত্রে আর কিছু জিনিস জানা দরকার, সেটা হলো আমাদের রোটেশন টাইপ। আমাদের এখানে তিন ধরনের রোটেশন, দুই ধরনের রোটেশন আমরা ব্যবহার করে থাকি। একটা হলো অর্থোগোনাল। অর্থোগোনালের মধ্যে তিনটা জিনিস আছে, ভেরিম্যাক্স আছে, কোয়ার্টিম্যাক্স আছে, ইকুইম্যাক্স আছে। অবলিগের মধ্যে একটা ডিরেক্ট অবলিমিন আছে, ডিও প্রোমেক্স আছে। আর ফ্যাক্টরিং মেথডের মধ্যে তিন ধরনের ফ্যাক্টরিং মেথড, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস, প্রিন্সিপাল অ্যাক্সিস ফ্যাক্টরিং, আর ম্যাক্সিমাম লাইকলিহুড। আমরা যদি কোনো একটা স্ট্রাকচারাল ইকুয়েশন যদি বিল্ড আপ করতে চাই, তখন সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন ব্যবহার করে থাকি। 3 নম্বর হলো appropriateness of data adequacy। এটার মেথড করার জন্য আমরা একটা জিনিস দেখি, হলো কেয়ানো স্ট্যাটিস্টিক্স লিখি, আর একটা বার্কলে টেস্ট অফ স্পেসিফিসিটি। এই সমস্ত জিনিসগুলো, তিনটা জিনিস দিয়ে আমাদের ইএফএটা, এই সমস্ত জিনিসই কনসিডার করতে হয় ইএফএ করার। ইএফএর রিপোর্টিং রিজাল্টের মধ্যে আমাদের যে জিনিসটা করতে হয়, ডাটা এক্সট্রাক্ট মেথড দিতে হয়, তারপরে রোটেশন মেথড দিতে হয়, ফ্যাক্টর লোডিং। অ্যান্ড হিয়ার 2009 একটা কথা বলছি, সেটা হলো কি ফ্যাক্টর লোডিং কি হবে 0.5 অথবা তার চেয়ে বেশি কি কনসিডার করতে হবে। ঠিক তদ্রুপভাবে কিউমুলেটিভ যদি 0.5 অথবা তার চেয়ে বেশি হয়, ওই সমস্ত ভেরিয়েবল গুলাকে আমরা কনসিডার করবো ফ্যাক্টরিং এর ক্ষেত্রে, অন্যথায় এগুলোকে আমরা ডিসকার্ড করে দিব।
সেটাও হিয়ার 2009 আছে। টোটাল ভেরিয়েন্স এক্সপ্লেইন কত পার্সেন্ট হয়েছে এটাকে কনসিডার করতে হবে। টোটাল ভেরিয়েন্স মোর দেন 60% যদি হয় অথবা তার চেয়ে বেশি হয় তাহলে আমরা করতে পারবো। কেএমওর মেথড, কেএমওর যে ভ্যালু, এই ভ্যালুটা কি হবে 0.6 0.5 অথবা তার চেয়ে বেশি থাকতে হবে। আর বার্ডলেস সিটি এটা সিগনিফিকেন্ট হয়ে যাবে। কনভার্স আলফা বা কার্ড হলো 0.7 নোনালিন বাস্টার 1995 এ এই সময় এই কথাগুলো বলছে। এখন আসেন appropriateness of the data, ডাটার অ্যাডিকুয়েসি মেজার করার জন্য কেএম এর যে ভ্যালু, এই ভ্যালুগুলোকে কনসিডার করতে হয়। কেএম এর ভ্যালু যদি 0.9 অথবা তার থেকে বেশি হয় তাহলে এটা মান প্লাস, তারপরে 0.80 0.70 এটাকে কনসিডার করা যায়, কিন্তু কখনোই 0.5 এর চেয়ে কম হতে পারে। তাহলে কি হবে না, এই এই ফ্যাক্টরিং করার দ্বারা আমাদের কোনো লাভ হবে না। তাহলে এইটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। আর বার্ডলেস টেস্টের ক্ষেত্রে আমাদের কি করতে পারি, আমাদের এখানে সিগনিফিকেন্টটাকে অর্থাৎ সিগনিফিকেন্ট রিজাল্টটা কি যদি 0.05 যদি পাওয়া যায় তাহলে এটা ইন্ডিকেট করে যে আমাদের এই এই যে ফ্যাক্টরিং করা হলো ফ্যাক্টরিংটা অ্যাকসেপ্টেড। আর সিগনিফিকেন্ট রিজাল্ট এখানে কয়েকটা জিনিস ডায়াগোনাল গুলো 1 হবে, অফ ডায়াগোনাল গুলো 0 হবে, এরকম কিছু কথাবার্তা আছে। আচ্ছা, 0.05 indicates matrix is not an identical matrix. আমরা জানি ম্যাট্রিক্স অনেক ধরনের হয়ে থাকে। ম্যাট্রিক্স যদি আইডেন্টিক্যাল হয়, এই আইডেন্টিক্যাল মানে হলো প্রত্যেকটা অর্থোগোনাল ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1 হবে, অফ ডায়াগোনাল গুলো 0 হবে। এটি বোঝানো হয়। তো এই সমস্ত কেএম এর ভ্যালু এবং ইএফ এর ক্ষেত্রে কেএম এর ভ্যালু এবং বার্ডলেস টেস্ট এটার ভ্যালু, এই ভ্যালুটা কি হবে সিগনিফিকেন্ট দিতে হবে। আর এই কিউমুলেটিভ ভিতরে আমরা একটা কথা বলছি 0.04 থেকে 0.00 থেকে if the cumulatives for the particular variable are low between 0.0 up to 0.04, then that variable may be struggle to load significantly and any factor. এটা বোঝা যায় যে 0.04 অথবা তার চেয়ে ছোট যদি কোনো কিউমুলেটিভ ভ্যালু থাকে, এই যে এক্সট্রাক্টেড ভ্যালু যদি এখানে যদি আমরা কি পাই 0.04 অথবা তার চেয়ে ছোট হয়, তো এইটা কি করবে না, আমাদের কোন ফ্যাক্টরকে করে দিতে পারবে না, কোনো ফ্যাক্টর তার পাওয়া যাবে না। এই কারণে এই সমস্ত জায়গা থেকে এক্সট্রাক্টেড ভ্যালু থেকে আমরা কি করবো 0.04 অথবা তার চেয়ে ছোট যেগুলো আছে এগুলোকে আমরা অমিট করে দিব এই ভ্যারিয়েবলটাকে। In the table below, you should identify how values in the extraction. এখানে আমরা এই সমস্ত জিনিসগুলো দিই। এখানে হলো ফ্যাক্টর স্ট্রাকচার। ফ্যাক্টর স্ট্রাকচারটা কিরকম হবে, আমরা জানি আমাদের ক্রস লোডিং অর্থাৎ একটা ভেরিয়েবলের সাথে আমরা যখন ভেরিয়েবলগুলো রান দেব, ইএফ এ যখন করব তখন ভেরিয়েবল কি করবে ফ্যাক্টর হবে। এই ফ্যাক্টরিং এর ক্ষেত্রে সে কি করবে, ওই সবগুলো 7টা ফ্যাক্টরের সাথে কি করবে ক্রস লোড করবে। ক্রস লোড করে হাইয়েস্ট লোডিং এর উপর ভিত্তি করে সে কি করবে এরকম গ্রুপবদ্ধ, হাইয়েস্ট লোডিং এর উপর ভিত্তি করে এরকম গ্রুপবদ্ধ কি হবে, ফ্যাক্টর তৈরি গ্রুপবদ্ধ হাইয়েস্ট লোডিং এর উপর। তার মানে এখানে ভ্যালু নাই এরকম না, এখানে ভ্যালু আছে কিন্তু আমরা একটা ভ্যালু ধরে দিয়েছি তো 0.5, যার কারণে এখানে ভ্যালু গুলো আসে। এটা হলো ফ্যাক্টর স্ট্রাকচার। এখন আসেন সাফিসিয়েন্ট বা ইনসিগনিফিকেন্ট লোডিং ডিপেন্ডস অন দ্য it's depend on the size of the data set. Sample size যদি পয়েন্ট হয়, sample size যদি 50 হয় তাহলে সাফিসিয়েন্ট ফ্যাক্টর লোডিং হবে কত, সাফিসিয়েন্ট ফ্যাক্টর লোডিং হবে 0.75। আর যদি 60 হয় সাফিসিয়েন্ট লোডিং হলো 0.7, এবং এইভাবে 350 যদি হয় তাহলে 0.3 কি আমরা করতে পারি আমাদের ফ্যাক্টর সাফিসিয়েন্ট ফ্যাক্টর লোডিং হিসেবে দিতে পারি। আর এইটার উপর ভিত্তি করে আমাদের ফ্যাক্টরগুলো তৈরি হবে এবং বাকি ফ্যাক্টরগুলোর মধ্যে কোনো কিছু পাওয়া যাবে। এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হলো আমাদের ডাটা রিলায়েবিলিটি টেস্ট করতে হবে। আমরা জানি ডাটা দুই ধরনের আছে, একটা হলো ইন্টারনাল কনসিস্টেন্সি, এক্সটার্নাল কনসিস্টেন্সি। রিলায়েবিলিটি মেজার করার জন্য অর্থাৎ ডাটাটা কতটুকু রিলায়েবল, কতটুকু আমরা এই ডাটা দিয়ে কতটুকু কাজ করতে পারবো সেটাকে ইন্ডিকেট করে। কংগ্রেস আলফা শুড অ্যাবভ দ্য 0.7, এটা যে নোনালিয়াম বাস্টেন বলছে 0.7 অথবা তার চেয়ে বেশি যদি হয় তাহলে কি এটা ইন্ডিকেট করে আমাদের ডাটাটা internal consistency আছে। তো each factor should aim to have at least
have at least three variables, although two variables is sometimes permissible. আমরা ফ্যাক্টর লোডিং এ ফ্যাক্টরের মধ্যে যদি পয়েন্ট ফ্যাক্টর লোডিং এর ফ্যাক্টরের মধ্যে যেমন এখানে আমরা দেখতেছি এই ফ্যাক্টরের মধ্যে কটা আছে ভেরিয়েবল, এই প্রথম ফ্যাক্টরের মধ্যে একটা দুটো তিন চারটা পাঁচটা আছে, পাঁচটা ফ্যাক্টর মিলে কি হয়েছে একটা ফ্যাক্টর হয়েছে। হ্যাঁ, একটা ফ্যাক্টর তৈরি হয়েছে। আর এই ফ্যাক্টর তিনটা, মানে কমসে কম এক একটা ফ্যাক্টরের মধ্যে তিনটা করে ভেরিয়েবল থাকতে হবে। কখনো কখনো এরকম হইতে পারে দুইটাকে আমরা কি করে পারমিশন দিতে পারি, দুইটা কি হইতে পারে সামটাইমস পারমিসিবল। আচ্ছা, এখন আসেন রিলায়েবিলিটি সংক্রান্ত কিছু ওভারঅল কিছু ডিসকাশন এখানে আছে। রিলায়েবিলিটি ক্ষেত্রে ইন্টারনাল কনসিস্টেন্সি, আমাদের ইন্টারনাল কনসিস্টেন্সি মেজার করার জন্য দুইটা জিনিস জানা লাগে, একটা হলো কম্পোজিট রিলায়েবিলিটি আর একটা হলো কনভার্স আলফা। কম্পোজিট রিলায়েবিলিটি আর একটা কি কনভার্স আলফা। Composite reliability should be 0.7 or higher. Also, convex alpha should be 0.6 or higher. Nunali Bastian, বিভিন্ন রকমের মানুষ এই সমস্ত নিয়ে কাজ করছে। আরেকটা হলো ডাটার রিলায়েবিলিটি ফর ডাটার ভ্যালিডিটি। ডাটার ভ্যালিডিটি দুই ধরনের, একটা কনভার্জেন্ট ভ্যালিডিটি আর একটা হলো কি ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি। ভ্যালিডিটি কনভার্জেন্ট ভ্যালিডিটির মধ্যে এভি হলো কনভার্জেন্ট validity, it should be 0.5 or higher. উনি কে বলছেন? Bogosi and Wei 1988 উনি বলছেন যে এভি এর মানটা যদি 0.5 অথবা তার চেয়ে বেশি হয় সেই ক্ষেত্রে আমাদের ডাটা কনভার্জন ভ্যালিডিটিটা আছে। ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি এভি ভ্যালু অর্থাৎ এভারেজ ভেরিয়েন্স অফ এক্সট্রাক্টেড, এই ভ্যালুটা AVE number and the latent variable correlation. Forminger 1981 suggested that the square root of AVE of each latent variable or latent factors should be the correlation among the latent variable. Latent variable যে correlation আছে, এই correlation এর মানটা কি হবে? root over AVE এর মান যা পাওয়া যাবে এটাকে root over করলে এটা correlation matrix এর চাইতে কি হয়ে যাবে? বেশি। এটা আমরা একটু প্র্যাকটিক্যাল ওয়েতে দেখব। এখন আসেন ডাটার কি করা লাগবে? মাল্টিকোলিনিয়ারিটি টেস্ট করা লাগবে। মাল্টিকোলিনিয়ারিটি টেস্ট হলো আমাদের একটা ভেরিয়েবল একটা ফ্যাক্টরের সাথে অন্য আরেকটা ফ্যাক্টর যদি এসে কি হয়, ওই বাহির থেকে এসে কি করে কোনো ধরনের ইনফ্লুয়েন্স তৈরি করে বাহির থেকে এসে কোনো ধরনের চাপ প্রয়োগ করে, তখন সেই ক্ষেত্রে যে করলেশনটা তখন কি হইতে পারে, ওই ফ্যাক্টরের করলেশনটা হাই হতে পারে। এটার জন্য ওই সমস্ত ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর অর্থাৎ those factors are interrelated and not interrelated to each other, এইটাকে ইনশিওর করার জন্য ফ্যাক্টরের সাথে কোনো ইন্টাররিলেশনশিপ নাই, অর্থাৎ একে একটা আরেকটা কিন্তু একটা ফ্যাক্টর আর একটা ফ্যাক্টরকে কখনো কি হয় না ইনফ্লুয়েন্স করে না। সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি, যদি এনশিওর করে থাকি করার চেষ্টা করে থাকি, সেই ক্ষেত্রে আমরা এই মাল্টিকোলিনিয়ারিটি টেস্ট আমরা করে নিতে হয়। এটাকে আমরা বলি ভেরিয়েন্স, এটা হলো ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর ভিআইএফ। ভিআইএফ ভ্যালুটা আমরা পার্সেন্টেজ আকারে দিয়ে থাকি এবং এই ভ্যালুটা কি হইতে হবে, এই ভ্যালুটা কি হবে যে পয়েন্ট, কেউ কেউ বলছে এই ভ্যালুটা 3.33, এটা হিয়ার 1998 বলছে 0.3 অথবা তার চেয়ে যদি কম হয় তাহলে বুঝতে হবে আমাদের কি ফ্যাক্টর, আমাদের ফ্যাক্টর গুলোর মাল্টিকোলিনিটি নাই, এটা ইন্ডিকেট করে। আচ্ছা, এখানে আমরা দেখতে পেয়েছি মাল্টিকোলিনিটি টেস্টের মধ্যে ভিআইএফ এর ভ্যালুটা কত, টলারেন্স ভ্যালু এত, আর ভিআইএফ এর ভ্যালু সবগুলো কি হয়েছে 3.33, তার চেয়ে কম আসছে। সুতরাং বোঝা যায় যে আমাদের কি আছে, আমাদের এই ভেরিয়েবল এই ফ্যাক্টর গুলা একটা আরেকটার সাথে কি নাই, কোনো ধরনের রিলেশনশিপ নেই, একে অপরের সাথে কি নাই কোনো ধরনের রিলেশন, অর্থাৎ এরা ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটাকে ইন্ডিকেট করে। ওরা রিলেটেড কার সাথে? এবিসির সাথে, এবিসির সাথে এসিএলসি সম্পর্ক, এবিসির সাথে পিএ এর সম্পর্ক, এবিসির সাথে পিআর এর সম্পর্ক, এবিসির সাথে পিএ ইউআই এর সম্পর্ক, অর্থাৎ এদের সাথে রিলেশনশিপ বের করতেছি। এলসির সাথে যখন রিলেশনশিপ বের করি বাকিগুলো তখন ইনঅ্যাক্টিভ থাকে, আর বাকি যদি অ্যাক্টিভ থাকে তাহলে এই ভ্যালুটা কত আসবে? 3.4, 3.5 অথবা এরকম 4.5 এরকম চলে আসবে। তাহলে বুঝবো যে এই ভ্যালুটা
এই এলসি ভ্যালুটা যখন রিলেশনশিপ বিল্ড আপ করতেছে এবিসির সাথে, তখন পিএআই এটা কি আছে, এটা কি ইনফ্লুয়েন্স করতেছে তাদের মধ্যে, এটা কি ইন্ডিকেটর। এখন আসেন আমরা কনফার্মেটিভ ফ্যাক্টর অ্যানালিসিস, আমরা জানি কনফার্মেটিভ ফ্যাক্টর অ্যানালিসিস করার পরে আমরা যেটা করে থাকি কনফার্মেটিভ ফ্যাক্টর অ্যানালিসিস করে থাকি। সিএফএ আমরা আসলে ওয়াজ পারফর্ম to confirm the unidimensionality of the measurement that related from the EF. EF এর মধ্যে যে ফ্যাক্টর গুলো পেয়েছে, এই ফ্যাক্টর গুলোর সাথে যে সমস্ত ভেরিয়েবল গুলো সংযুক্ত আছে, রিলেটেড আছে, ওই সমস্ত ভেরিয়েবল গুলোর মধ্যে তাদের ফিটনেস কিরকম, তাদের স্ট্রং রিলেশনশিপটা কিরকম, ওইটা আইডেন্টিফাই করার জন্য তখন আমরা কি একটু কনফার্ম করতে পারি ফ্যাক্টর গুলোকে। এই ক্ষেত্রে আমরা সিএফ এটাকে ব্যবহার করি। এস্টিমেটিভ সিএফ এর মধ্যে আমরা কয়েকটা জিনিস দেখি, একটা হলো এস্টিমেটিং দ্য মেজারমেন্ট মডেল, কনফার্মেটিভ ফ্যাক্টর অ্যানালিসিস, এটা আমরা মূলত করে থাকি এমওস প্রোগ্রাম দিয়ে। এমওস প্রোগ্রাম দিয়ে স্পেসিস সফটওয়্যার, একটা গ্রাফিক্যাল সফটওয়্যার আছে স্পেসিসিডি, সেটা এমওস সফটওয়্যার দিয়ে আমরা এটা করতে পারি, এই সিএফটা করতে পারি। এস্টিমেটিং দ্য মেজারমেন্ট মডেল, মেজারমেন্ট মডেল ট্রিমস, এটা আমরা সিএফ এর মধ্যে এই সমস্ত করে থাকি। মেজারমেন্ট মডেলকে এস্টিমেট করে থাকি এবং তার স্ট্রিমিং করতে থাকি করে একদম কনফার্ম কিছু ফ্যাক্টর দিয়ে, কনফার্ম কিছু ভেরিয়েবলের উপর ভিত্তি করে ফ্যাক্টরকে আইডেন্টিফাই। এস্টিমেটিং দ্য মেজারমেন্ট মডেল, মেজারিং দ্য রিলায়েবিলিটি এন্ড ভ্যালিডিটি, এরপর আমরা এর থেকে রিলায়েবিলিটি করতে পারি। এখন আসেন আমরা এখানে আমরা দুইটা জিনিসকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। আসলে এটা একটা থিওরিটিক্যাল মডেল ছিল এমপ্লয়েবিলিটির সাথে বাকিগুলো সম্পর্ক, এবং এমপ্লয়েবিলিটি কোন ফ্যাক্টর তার সাথে জড়িত, এমপিওয়াই, ইএমপি 1 2 3, এগুলো আমাদের ভেরিয়েবল এমপ্লয়েবিলিটি। এখানে আমি যে জিনিসটা দেখাতে চাইতেছি সেটা হলো আমাদের কোনটা হলো মেজারমেন্ট মডেল, কোনটা হলো স্ট্রাকচারাল মডেল। আমরা আগেই বলছি সিএফ এর মধ্যে দুই ধরনের মডেলকে ব্যবহার করা হয়, একটাকে আমরা বলি মেজারমেন্ট মডেল, একটাকে আমরা বলি স্ট্রাকচারাল মডেল। এই যে মাঝখানে বাহিরের যে অংশটুকু, ইএফ এর প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে সাথে কি থাকবে, এরর টার্ম থাকবে, প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে প্রত্যেকটা ফ্যাক্টরের সাথে কি থাকবে, এরর টার্ম প্রত্যেকটার সাথে। তাহলে এই যে অংশটুকু, এই যে আমাদের কার্সর থেকে যে অংশটুকু বললাম, এটাকে আমরা বলি মেজারমেন্ট মডেল। আর এখানে এই ভেরিয়েবলের এই যে এমপ্লয়েবিলিটি তার সাথে রিলেটেড যে ভেরিয়েবল গুলো আছে, এটা আমাদের মেজারমেন্ট মডেল। আর এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে রিলেশন হওয়ার কারণে যে অংশটুকু আছে, এটাকে আমরা বলি কি স্ট্রাকচারাল মডেল। এখন আসেন এই মডেল ফিটকে ইএফএ সিএফএ হইল কিনা, হ্যাঁ এটা কতটুকু হইল, এটা কি অ্যাকসেপ্ট হইল, কি অবস্থা আছে, এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা এই মডেল ফিট ইনডেক্স এবং দেয়ার অ্যাকসেপ্টেবল থ্রেশহোল্ড ভ্যালু আমরা এখানে দেয়া আছে। এখানে আমরা যে জিনিসটা দেখতে চাইছি, গুডনেস অফ ফিটের জন্য কাই স্কয়ার ডিভাইডেড বাই ডিগ্রিজ অফ ফ্রিডম, অর্থাৎ কাই স্কয়ার ভ্যালুকে তার ডিগ্রিজ অফ ফ্রিডম পাস করে যেটা পাওয়া যায় রিলেটিভ কাই স্কয়ার। এই ভ্যালুটাকে পাইছি কত, পেয়েছি 1.757। আর এটার লেভেল অফ অ্যাকসেপ্টেন্সটা হলো কি 5.0 or less, 5.0 less than 5.0। এই মার্স এবং হোভার, মার্স এন্ড পসিবল 1985 ওনারা এই কথা বলছেন, স্কয়ার ভ্যালুটা যদি অথবা তার চেয়ে ছোট হয়, তাহলে আমাদের বুঝতে হবে আমাদের গুডনেস ফিটটা হয়েছে। সেকেন্ড হলো সিএফআই এর ভ্যালু 0.9 অথবা তার চেয়ে বেশি যদি হয়, এটা কি বলে বেন্টেন 97, এবং আরএমআর এটা যদি ভ্যালু 0.08 অথবা তার চেয়ে ছোট হয়, এটা কি বলছে ও ইনভেন্টর 1998, জিএফআই 0.90 অথবা তার চেয়ে বেশি, এটা হলো জোরস কোড এন্ড সরবম 1998। এই সমস্ত রিসার্চ হবে, এই সমস্ত মডেল ফিট হওয়ার ক্ষেত্রে যে সমস্ত থ্রেশহোল্ড ভ্যালুগুলো দরকার হয় এগুলো সম্পূর্ণত এখন আসেন, যদি আমি সিএফএ করলে আমাদের কি করতে হবে, ডাটা আমাদের মডেল স্ট্রিমিং করতে হবে। মডেল স্ট্রিমিং এর ক্ষেত্রে আমাদের মডিফিকেশন ইন্ডেক্স দরকার। এই মডিফিকেশন ইন্ডেক্স কখন প্রযোজ্য, কখন কোনটা অ্যাকসেপ্টেবল আর কোনটা ইনঅ্যাকসেপ্টেবল, এটা ক্যালকুলেট করার জন্য আমরা কি করে থাকি, যেমন ফ্যাক্টর 1 এবং ফ্যাক্টর 2,
এই ফ্যাক্টর 1 এর মধ্যে দেখেন ফ্যাক্টর 1 এর মধ্যে যদি একটা এর সাথে E1 এর সাথে যদি E3 যদি তাদের কোরিলেশনের কোরিলেশনের মান যদি বেশি হয়ে থাকে, হাই কোরিলেশন কে ইন্ডিকেট করে থাকে, কোভেরিয়েন্স এর মধ্যে হাই ইন্ডিকেশন করে থাকে, তাহলে কি করতে হবে, তার সাথে তার একটা লিংকেজ করে দিতে হবে ওইটাকে অমিট করার জন্য। কোফিশিয়েন্ট অফ কোভেরিয়েন্সটাকে যদি অমিট করার জন্য, এবং ডাটার ওই আমাদের যে মডেলের অ্যাকসেপ্টেবিলিটি বাড়ানোর জন্য এই কাজটা করে থাকি। এই কাজটা অ্যাকসেপ্টেড, কারণ কি একটা ফ্যাক্টরের ভিতরে যতগুলো ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের যে এরর টার্ম আছে, এইগুলো একটার সাথে একটা সম্পর্ক করানো যায়। কিন্তু একটা ভেরিয়েবল যেমন এখানে দেখতে পাচ্ছি ফ্যাক্টর 1 এবং ফ্যাক্টর 2, এই E2 হলো ফ্যাক্টর 1 এর, আর E6 হলো ফ্যাক্টর 2 এর, তার সাথে তার সম্পর্ক করা যাবে না, যদিও তার কোভেরিয়েন্স অনেক হাই, তবু এটা করা যাবে না, এটা ইনঅ্যাকসেপ্টেবল। ঠিক আছে না? এই সমস্ত বিষয়গুলো আজকে এই পর্যন্তই এই সমস্ত বিষয়গুলো ছিল। হ্যাঁ, তো এই পর্যন্তই আপনাদের জন্য রাখবো। পরবর্তী সময় হয়তো আবার আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।